বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, নিরাপদেই আছো। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের ক্লাস নেবার জন্য তোমাদের সাথে আছি ফাহমিদা হোসাইন। আমরা সেই প্রথম থেকে দিল্লির সালতানাত যুগের 5টি রাজবংশের কথা বলেছিলাম। সেই 5টি রাজবংশ এক এক করে আমরা কিন্তু পড়ে ফেলেছি। আমরা প্রথমে দাস বংশ পড়েছি, তারপরে পড়েছি খলজি বংশ, তারপরে পড়লাম গত ক্লাস পর্যন্ত তুঘলক বংশ। এই 3টা রাজবংশের পরে ছোট্ট একটা বিরতি থাকে, একটা গ্যাপের তৈরি হয়, একটা গ্যাপ থাকে, যেখানে যেই সময়টার মধ্যেই কি আসে, তৈমুরলং আসেন এবং ভারতে আক্রমণ চালান। ঠিক আছে? আর ফিরোজ শাহ তুগলকের পূর্বে মোহাম্মদ বিন তুগলক যখন ক্ষমতায় থাকেন, তখন এমন একজন পর্যটক এই দিল্লিতে আসেন, সেখান থেকে তিনি বাংলা আগমন করেন। সেই পর্যটক এবং তিনি তার অন্যতম ভ্রমণ বৃত্তান্ত রেহলা নামক গ্রন্থে তিনি এই বাংলার তথা ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তিনি আলোচনা করেন। আমরা আজকে সেই দুটো প্রশ্ন নিয়েই আলোচনা করব। প্রথমটি ইবনে বতুতা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা তৈমুরলং নিয়ে আলোচনা করব। কারণ আমরা পরবর্তী রাজবংশ, যেটা সৈয়দ বংশ, খুব অল্প সময়ের জন্য ছিল, তারপর লোদি বংশ, এই দুটো বংশের পরেই আমরা কিন্তু আমাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার সিলেবাস শেষ করে ফেলবো। তারপরে আমরা আবার পুনরায় আমাদের রিভাইজ ক্লাসগুলো শুরু করব। ওই দুইটা রাজবংশ পড়ানোর পূর্বে আমি তোমাদের যে একটা বাধার সৃষ্টি হয়, ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় তৈমুরলংয়ের ভারত আক্রমণের মধ্য দিয়ে, আমি সেই জিনিসটা তোমাদেরকে জানাবো। এবং ইবনে বতুতা সম্পর্কে তোমাদের কোশ্চেন আসে, সেই ইবনে বতুতা সম্পর্কে ধারণা দিব। ইবনে বতুতা হচ্ছেন একজন বিখ্যাত পর্যটক। তিনি উত্তর আফ্রিকার মরক্কোর তানজিয়ার শহরে তিনি 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ। ইবনে বতুতা তার ডাকনাম, এ নামেই তিনি সমাধিক পরিচিত। তাহলে আমরা তার জন্ম সম্পর্কে জেনে ফেললাম যে তিনি উত্তর আফ্রিকার মরক্কোর তানজিয়ার নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন 1304 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এবং তার প্রকৃত নামটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ, এবং তার ডাকনাম ছিল ইবনে বতুতা। ইবনে বতুতা নামেই তিনি সর্বাধিক পরিচিত। অতঃপর হচ্ছে তার দেশ ভ্রমণের বাসনা কিন্তু তার সেই ছোটবেলা থেকেই ছিল। জ্ঞানার্জনের প্রয়োজনে সুদূর চীনে গমন করো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাকে দেশ ভ্রমণে উদ্যত করেছিল। এর উদ্দেশ্যে তিনি মাত্র 21 বছর বয়সে গৃহের মায়া ত্যাগ করেন এবং পবিত্র হজ পালন উপলক্ষে তিনি মক্কায় আগমন হতেই তিনি তার দেশ ভ্রমণের সূচনা করেন। তাহলে আমরা একটু জেনে নিই যে তিনি কত বছর বয়সে তার এই দেশ ভ্রমণটা শুরু করেন। সেটা হচ্ছে বললাম যে 21 বছর বয়সে, এগুলো অবজেক্টিভে আসে। হ্যাঁ, 21 বছর বয়সে তিনি আর যাত্রাটা শুরু করেন কোথা থেকে? তিনি মক্কায় তিনি হজ করতে যান এবং এখান থেকে তিনি তার দেশ ভ্রমণের যাত্রাটা শুরু করেন। অতঃপর তিনি ভারতবর্ষে আসেন। দেখো, অনেক শহর, নগর, জনপদ অতিক্রম করে 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের মাটি স্পর্শ করেন। সে সময় ভারতবর্ষের শাসক ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক। সুলতান মোহাম্মদ বিন তুঘলকের দরবারে তিনি বিচারক পদ অলঙ্কৃত করেন। দীর্ঘ 8 বছর তিনি উক্ত পদে বহাল ছিলেন। তার অন্যতম গ্রন্থ হচ্ছে রিহালা। দীর্ঘ 8 বছর যে তিনি মোহাম্মদ বিন তুঘলকের রাজদরবারে বিচারক পদের দায়িত্ব পালন করেন,
এই সময় তিনি কি করলেন, তিনি রাজ দরবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তিনি ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। ফলে দিল্লির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, রাজন্যবর্গের জীবন প্রবাহের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তিনি প্রচুর জ্ঞান লাভ করেন। আর এই অভিজ্ঞতার ফলশ্রুতি হলো তার গ্রন্থ রিহালা বা ভ্রমণ বৃত্তান্ত, শীর্ষক প্রামাণ্য ঐতিহাসিক পুস্তিকা। এই গ্রন্থতে আমরা তৎকালীন ভারতবর্ষ সম্পর্কে বিভিন্ন বিষয় যথেষ্ট জ্ঞান লাভ করতে পারি। তাহলে তার ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থটার নাম কি? রিহালা। তিনি কখন এটা রচনা করেন? তিনি যখন মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে আসেন এবং দীর্ঘ 8 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। সেই সময় তিনি কি করলেন, যে পুরো রাজদরবারের সাথে তিনি তার অঙ্গাঙ্গিভাবে তার সমস্ত জড়িত ছিল। দীর্ঘ 8 বছর তিনি জড়িত ছিলেন। তখন তিনি দিল্লির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, রাজন্যবর্গদের জীবন প্রবাহ, এই খুঁটিনাটি বিষয় সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেন। এর উপর ভিত্তি করেই কিন্তু তিনি কি করেছিলেন, এই রেহেলা নামক গ্রন্থটি প্রণয়ন করেন। অতঃপর 1336 খ্রিস্টাব্দে ইবনে বতুতা অচেনা পথের আহ্বান তাকে সর্বদাই চঞ্চল করে রাখত। দিল্লির ঐশ্বর্য ও সম্মান তাকে বেশি দিন বেঁধে রাখতে পারেনি। তিনি নতুন পথের সন্ধানে পাড়ি জমান। নানা দুঃখ, কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে অত্যন্ত দিনহীনভাবে ভিক্ষুকের বেশি ইবনে বতুতা কালিকট হয়ে 1345 খ্রিস্টাব্দে মালদ্বীপে উপনীত হন। পরের বছর তিনি সিংহল ভ্রমণ করে কালিকট হয়ে পুনরায় মালদ্বীপে ফিরে আসেন। 1346 খ্রিস্টাব্দে ইবনে বতুতা মালদ্বীপ হয়ে নদী পথে 43 দিন, কতদিন বলেছি? 43 দিনে তিনি পূর্ববঙ্গের চট্টগ্রামে অবতরণ করেন। তাহলে 1346 খ্রিস্টাব্দে তিনি 43 দিন নদী পথে ভ্রমণ করে, কতদিন? 43 দিন। 43 দিন তিনি নদী পথে ভ্রমণ করে তিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান এবং এটি তিনি সাতগাঁও ছিল পশ্চিমবঙ্গের হুগলি নদীর মোহনার একটি সমুদ্র বন্দর। ইবনে বতুতা চট্টগ্রাম হতে সিলেট গমন করেন এবং এখানে তিনি বিখ্যাত তাপস হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন। তখন হযরত শাহজালালের বয়স হয়েছিল 150 বছর। তার সাক্ষাতের অল্পকাল পরেই তিনি ইন্তেকাল করেন। ভ্রমণকালে ইবনে বতুতা গ্রাম বাংলার মনোহর শোভা ও সজল শ্যামল রূপ, মাধুর্য হৃদয় মন দিয়ে উপভোগ করেছিলেন। ছন্দায়িত নদীর দুতীরে শান্ত সুন্দর বসতি তাকে মুগ্ধ করেছিল। প্রাকৃতিক দৃশ্যাবলী ব্যতীত মেঘনা নদীর দুতীরে পার, হাটবাজার প্রতি তিনি লক্ষ্য করেন। তিনি তার বর্ণনায় নদীবক্ষের ভাসমান সারি সারি নৌকার কথা উল্লেখ করেন। প্রত্যেক নৌকায় থাকতো ঢোল। একদল নৌকা অন্য দল নিকটবর্তী হলে ঢোলের বাদ্য দিয়ে পারস্পরিক ভাব বিনিময় করত। তাছাড়া ইবনে বতুতা তার রেহালায় উল্লেখ করেন যে তিনি বিশ্বে অনেক দেশ ভ্রমণ করেছেন, কিন্তু বঙ্গের মতো তথা বাংলাদেশের মতো এত প্রাচুর্যশীল দেশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এত স্বল্প মূল্যে আর কোথাও তিনি দেখেননি। বঙ্গদেশে অবস্থানকারী আব্দুল্লাহ আল মাসুদি মোহাম্মদ ইবনে বতুতাকে বলেছিলেন, স্ত্রী, চাকর এবং নিজের জন্য বছরে খাদ্য সামগ্রী ক্রয় করতে তার মাত্র 7 টাকা ব্যয় হয়। ইবনে বতুতা নিজে স্বর্ণের 1 দিনারে একটি সুন্দরী দাসী ক্রয় করেছিলেন। তাতে বোঝা যায় তৎকালীন বঙ্গে বিভিন্ন দ্রব্যমূল্য কত কম ছিল এবং জনগণের জীবনযাত্রা কত সহজ ছিল। তাই ইবনে বতুতা বাংলাদেশের শস্য সম্পদের প্রাচুর্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য সত্ত্বেও পশ্চিম দেশীয় পর্যটক ইবনে বতুতা এই যে অর্থনৈতিক এত সচ্ছলতা দেখে তিনি বলেছিলেন বাংলাকে দোজকিপুর নিয়ামত তথা ধন সম্পদে পরিপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন। কারণ বঙ্গের গ্রীষ্মকালীন উষ্ণ আর্দ্র আবহাওয়া পাশ্চাত্যের পর্যটক সহ্য করতে পারত না। ফলে দেখা যায় যে বঙ্গের এরূপ নামকরণ তিনি করেছিলেন। তাহলে বাংলাদেশে কি ছিল? অর্থ সম্পদে প্রাচুর্য একটা পরিপূর্ণ একটা দেশ ছিল। ভারতবর্ষের অন্যতম একটা নগরী তখন ছিল বঙ্গ।
কিন্তু যখন গ্রীষ্মকাল হতো সেই গ্রীষ্মকালের যে দাবদাহ, সেই গ্রীষ্মকালের যে প্রকৃতির যে দাবদাহ একটা অবস্থা হয়, প্রচণ্ড রোদের যে খরায় আবহাওয়ার যে মানে কি মানে একটা আবহাওয়াটা যে প্রচণ্ড তাপবহ একটা আবহাওয়ার সৃষ্টি হয়, তিনি সেটাকে কি করতে পারলেন না, এই পশ্চিমা এই ওই পর্যটক সেটা গ্রহণ করতে পারেননি, বা তিনি তার স্বাস্থ্য সেটা মেনে নিতে পারেনি। এই জন্যই তিনি এইরকম বাংলাকে কি বলেছিলেন, তিনি দোজক ই পুর নিয়ামত বা ধন সম্পদে পূর্ণ নরক। তিনি কি নাম দিয়েছিলেন? দোজক ই পুর নিয়ামত। আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের, দেখো, দোজক ই পুর নিয়ামত মানে ধন সম্পদে পরিপূর্ণ নরক। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে ইবনে বতুতা সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেললাম। আমি আরেকবার তোমাদেরকে একটু ধারণা দিই যে ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মরক্কো শহরে তিনি জন্মগ্রহণ করেন। মরক্কোর তানজিয়ার শহরে জন্মগ্রহণ করেন এবং তার ডাকনাম ছিল, তার পুরো নাম ছিল আবদুল্লাহ মুহাম্মদ, এবং তিনি ইবনে বতুতা নামে সমাধিক পরিচিত। অতঃপর তিনি দেশ ভ্রমণের স্পৃহা তার ছিল সেই ছোটবেলা থেকেই। সেই নিয়েই তিনি কি করেছিলেন, তিনি প্রথমে 21 বছর বয়সে দেশ ভ্রমণে বেরোন এবং হজ করতে গিয়ে তিনি মক্কা শরীফ থেকেই তার ভ্রমণ কার্যক্রম তিনি শুরু করেন। 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে আসেন এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি ভারতবর্ষে আসেন, এবং এই সময় এসে তিনি কি করলেন যে তিনি কাজের দায়িত্ব পালন করলেন। সে সময় তিনি পুরো দিল্লির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং রাজন্যবর্গদের জীবন প্রবাহের খুঁটিনাটি সকল বিষয়ে তিনি প্রচুর জ্ঞান লাভ করলেন। এইগুলোর উপর ভিত্তি করেই তিনি একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটি রিহালা বা ভ্রমণ বৃত্তান্ত নামক গ্রন্থ। অতঃপর তিনি সেখান থেকে তিনি এই চাকরিতে তিনি বেশি দিন তাকে বেঁধে রাখতে পারেননি। 8 বছর পরে তিনি 1345 খ্রিস্টাব্দের দিকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে তিনি মালদ্বীপে আসেন, কালিকট বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি মালদ্বীপে আসেন এবং এখানে এসে তিনি থাকেন। অতঃপর 1346 খ্রিস্টাব্দে তিনি 43 দিন ভ্রমণ করে তিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সিলেটে আসেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি সাক্ষাৎ করেন, এবং সে সময় তিনি বাংলার একটা অর্থনৈতিক অবস্থার বর্ণনা দেন, যে জনগণ অত্যন্ত খুব অল্প অর্থে কিভাবে জীবনযাপন করত। বলা হয়েছিল যে এখানে বঙ্গদেশের অবস্থানকারী একজন ব্যক্তি যার নাম আব্দুল্লাহ মাসুদি তিনি বলেছিলেন যে তার স্ত্রী, চাকর এবং নিজের জন্য মাত্র তিনি 7 টাকা ব্যয় করতেন। তাছাড়া ইবনে বতুতাও 1 স্বর্ণ দিনারের বিনিময়ে তিনি সুন্দরী দাসীও পেয়েছিলেন। এই যে এত সব সম্পদ, এত কিছু ছিল, তারপরেও তিনি এখানকার বঙ্গের যে গ্রীষ্মকালীন আবহাওয়াটা সেটা তার স্বাস্থ্যের জন্য অনুকূল ছিল না, এবং এই উষ্ণ আর্দ্র আবহাওয়াটা তিনি মেনে নিতে পারছিলেন না। এই জন্য তিনি বাঙ্গকে কি নামে আখ্যায়িত করেছিলেন, মনে আছে? দোজক ই পুর নিয়ামত অথবা ধন সম্পদে পরিপূর্ণ নরক হিসেবে আখ্যায়িত করেন। এই মহান পর্যটক বা এই বিখ্যাত পর্যটক 1349 খ্রিস্টাব্দে তিনি মরক্কোতেই গমন করেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। 1349 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুমুখে পতিত হন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। অতঃপর আমরা চলে যাব হচ্ছে তৈমুরলং এর ভারত আক্রমণ, আমরা এটাতে চলে যাব। ঠিক আছে, তৈমুরলং যখন ফিরোজ শাহ তুগলক যখন মারা যান, ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পরে যখন তার উত্তরাধিকারী ক্ষমতায় আসে, সেই উত্তরাধিকারীদের ক্ষমতা দুর্বলতার সুযোগে তিনি কি করলেন, ভারতবর্ষ আক্রমণ করলেন। তাহলে আমরা তার আগে তৈমুরলং এর একটু জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নিব।
যে মধ্য এশিয়া তথা সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দিগ্বিজয়ী বীর তৈমুর লং 1336 খ্রিস্টাব্দে ট্রান্স অক্সিয়ানার অন্তর্গত কেশের শেবজার নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা আমির তুর্গে ছিলেন চাকতাই তুর্কি নেতা। সিস্তানের শাসনকর্তা জালালউদ্দিন মাহমুদের বিশ্বাসঘাতকতায় তিনি একটি পা ও একটি হাত হারালেও উচ্চবিলাসী ও সমর কুশলী তৈমুর 1369 খ্রিস্টাব্দে সমরকন্দে স্থায়ী রাজধানী স্থাপন করে বিশ্ব বিজয়ে বহির্গত হন। তিনি পর্যায়ক্রমে মধ্য এশিয়া, পারস্য, সিরিয়া, ইরাক, ভারতবর্ষ, অটোমান সাম্রাজ্য ও রাশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল অধিকার করেন। কথিত আছে যে মৃত্যুর পূর্বে কমপক্ষে 27টি রাজমুকুট তিনি নিজ মস্তকে স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে তৈমুর লং 1336 খ্রিস্টাব্দে ট্রান্স অক্সিয়ানার কেশের শেবজার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি দেখলাম যে তিনি কি করেন, একটি পা এবং একটা হাতও হারান। তারপরে কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি 1369 খ্রিস্টাব্দে সমরকন্দে নিজ রাজধানী স্থাপন করেন এবং বিশ্বজয়ে তিনি বের হয়ে যান। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে মধ্য এশিয়া, পারস্য, সিরিয়া প্রভৃতি শহরগুলোকে তিনি দখল করেন এবং মৃত্যুর পূর্বে তিনি 27টি রাজমুকুট তার মাথায় তিনি স্থাপন করতে সক্ষম হন। কারণ তিনি যে ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষে আক্রমণ তার কারণটা কি ছিল দেখো। আমরা প্রথমত দেখতে পাই যে কেউ কেউ মনে করে ভারতের পৌত্তলিকতার বিনাশ সাধন করার উদ্দেশ্যে তিনি ভারত অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। দ্বিতীয়ত, ভারতের অতুলনীয় ধন ঐশ্বর্য তৈমুর লংকে ভারত আক্রমণের জন্য উদ্যত করেছিল বলে কোনো কোনো ঐতিহাসিক এই মতামত ব্যক্ত করে। তাদের মতে লুণ্ঠনই ছিল মূলত তার অভিযানের প্রধান উদ্দেশ্য। তৃতীয়ত, ভারতীয় উপমহাদেশের অরাজকতাপূর্ণ রাজনৈতিক অবস্থাও তৈমুরকে এদেশে আক্রমণ করতে প্রলুব্ধ করেছিল। তাহলে এই যে উপরোক্ত কারণগুলির পরিপ্রেক্ষিতে তৈমুর লং 1398 সালে কি করেছেন, তিনি 1398 খ্রিস্টাব্দে তৈমুর তার পৌত্র পীর মোহাম্মদকে ভারত আক্রমণের জন্য প্রথমে প্রেরণ করেন। পরে তৈমুর লং নিজে সমরকন্দ পরিত্যাগ করে একে একে সিন্ধু, ঝিলাম ও রাবি নদী অতিক্রম করে দিল্লি অভিমুখে রওনা দেন। তিনি যমুনা নদী অতিক্রম করে দিল্লি আক্রমণের জন্য অগ্রসর হয়ে দিল্লির সুলতান মাহমুদ শাহ তুগলক এবং মন্ত্রী মল্লু খানকে এক বিশাল বাহিনী সহ তৈমুর লংকে বাধা প্রদান করে, কিন্তু তৈমুর লং তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হন। এরপর দীর্ঘ 15 দিন তিনি লুণ্ঠন, ধ্বংস এবং নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করেন। অতঃপর ভারতবর্ষের অধিকৃত অঞ্চলের দায়িত্ব তিনি এই যে খিজির খানের উপর অর্পণ করে তিনি সমরকন্দে ফিরে যান। তাহলে এই যে একটা নাম আমি বললাম, কি নাম বললাম, একটা নাম তোমাদেরকে আমি শোনালাম এখন, যে তিনি কার কাছে এই 15 দিন লুণ্ঠন করে তিনি যে আবার সমরকন্দে ফিরে আসেন, তিনি খিজির খান। নামটা একটু মনে রাখবে বাবা, কারণ এর পরের ক্লাসেই আমরা এনাকে নিয়ে পড়বো। হ্যাঁ, এই খিজির খানই হচ্ছেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। কারণ এই খিজির খানকে কেন তিনি, এটা একটু বলে দিই তোমাদের আমি, খিজির খানকে কেন তিনি দায়িত্বটা দিলেন। কারণ যখন তৈমুর লং ভারত আক্রমণ করেন তখন তুগলক বংশের যে শাসক ছিলেন, তুগলক বংশের অন্যতম শাসক মাহমুদ শাহ তুগলক এবং তার মন্ত্রী মল্লু খান, এরা তৈমুর লংকে বাধা প্রদান করে, আর খিজির খান তখন তৈমুর লংকে কি করেন, স্বাগত জানায়। ঠিক আছে, এই জন্য তিনি কি করলেন, যে তার ভারতবর্ষের দায়িত্ব তিনি খিজির খানের ওপর অর্পণ করে তিনি চলে আসেন। তাহলে এতেই বোঝা যায় কি, যে তিনি কি করেছিলেন, তিনি মূলত লুণ্ঠন এবং ধ্বংসযজ্ঞ চালাতেই তিনি সেখানে গিয়েছিলেন। এবং
এই যে তৈমুরলং ভারতবর্ষটা আক্রমণ করেন এবং দখলও করেন, তার অতঃপর তিনি দায়িত্বে না থেকে তিনি খিজির খানের উপর দায়িত্ব দিয়ে চলে আসেন। তাহলে এর ফলে আমরা কি পাই? যে তৈমুরের আক্রমণ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। কারণ আমরা জানি দিল্লিতে সালতানাত যুগ চলতেছে, ফিরোজ শাহ তুগলক মারা গিয়েছেন, তারপরে তার উত্তরাধিকারী ক্ষমতায় এসেছে, কিন্তু দুর্বল উত্তরাধিকারীদের সুযোগে বা অরাজকতার সুযোগে তখন তৈমুরলং ভারতবর্ষে আসেন এবং তিনি দখলও করেন, কিন্তু তিনি কিন্তু রাজত্ব করেননি। কিন্তু তারপরে তিনি তার হাতে খিজির খানের উপর দায়িত্ব রেখে চলে যান। তার এই অভিযানের মাধ্যমে জানমালের ক্ষতি হয় এবং ভারতে প্রায় নিঃস্ব হয়ে যায়। প্রকৃতপক্ষে তার এই আক্রমণ ছিল বিধাতার এক অভিসমাপ্ত। দেখো তার ফলাফলটা আমরা কি দেখতে পাই, যে তৈমুরের প্রত্যাবর্তনের পর সমগ্র উত্তর ভারতে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয়। দিল্লি নগরী ধ্বংসপ্রাপ্ত এবং প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। ফলাফলে মানে তৈমুর যখন ভারত আক্রমণ করে লুণ্ঠন করে যান, তখন কেমন হয়ে যায়? দুর্ভিক্ষ, মহামারী এবং ধ্বংসের বিভীষিকার সর্বত্র এক হাহাকার ও হতাশাব্যঞ্জক করুণ অবস্থার সৃষ্টি হয়। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে নাসিরউদ্দিনের প্রতিদ্বন্দ্বী নুসরত শাহ দিল্লি সিংহাসন দখল করতে মল্লু ইকবাল তাকে বিতাড়িত করে নাসিরউদ্দিন মাহমুদকে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত করান। কিন্তু তার আধিপত্য দিল্লির রোটক, দোয়াব এবং সম্বল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল ইতিমধ্যে দিল্লির হস্তচ্যুত হয়ে পড়ে। অতঃপর 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ পতিত হলে তুগলক বংশের পরিসমাপ্তি ঘটে এবং 1314 খ্রিস্টাব্দে খিজির খান দিল্লি অধিকার করে সেখানে সৈয়দ বংশের রাজত্ব কায়েম করেন। তাহলে আমরা দেখলাম যে ফিরোজ শাহ তুগলকের পরে আর কোনো এরকম যোগ্য উত্তরাধিকারী না থাকায় ওই তুগলক বংশের পতন ঘটতে সক্ষম হয়। তাছাড়া তৈমুরলংয়ের ভারতবর্ষ আক্রমণের ফলে কি হয়ে যায়? ভারতকে আমরা দেখলাম যে একটা বিভীষিকাময় সৃষ্টি হয়, সেখানে নানা দুর্ভিক্ষের সৃষ্টি হয় এবং দিল্লির আশেপাশের সব অঞ্চলগুলো ছাড়া সব কিছুই তা দিল্লির হাতছাড়া হয়ে যায়। তৈমুর দিল্লি, ভাটনির, দীপালপুর, মিরাট, হরিদ্বারের বড় বড় ইমারত এবং সকল প্রকার শিল্প ও সংস্কৃতি ধ্বংসসাধন করেন। তৈমুরের আক্রমণের ফলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদ, বিভেদ, বিদ্বেষ ও হিংসার সৃষ্টি হয়। তৈমুর তাহার সহিত ভারতীয় শিল্পী এবং ভাস্করদের সমস্কন্দে নিয়ে যাওয়ার ফলে মধ্য এশিয়ায় ভারতীয় শিল্পকলার অনুপ্রবেশ ঘটে। তৈমুরের ভারত অভিযানের ফলে দেশে মোগলদের আগমনের পথ সুপ্রশস্ত হয়। বাবর তারই উত্তরাধিকারী হিসেবে পরবর্তীকালে দিল্লির সিংহাসনের উপর তার দাবির কথা ইব্রাহিম লোদির নিকট জ্ঞাপন করেন এবং তিনি ভারতবর্ষ দখল করে নেন। কারণ আমরা দেখব যে ঠিক মানে 150 বছরের মধ্যেই পুরো ভারতবর্ষের সালতানাত যুগের পরিসমাপ্তি ঘটে এবং মোগলদের আগমন ঘটে। তাহলে এটা এই তৈমুর তার উত্তরসূরি তৈমুরলং ভারত আক্রমণ করার ফলে সেই সাম্রাজ্যবাদী নীতি ধরেই কিন্তু কি করেছিল? বাবর ভারত আক্রমণ করেছিল। তাহলে আমরা দেখলাম যে তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে যা জানালো, এটা তোমাদের একটা স্টেমের প্রশ্ন আসে অনেক সময় 2 নম্বরের প্রশ্ন আসে, অনেক সময় 3 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে আসে। তাহলে আমরা তৈমুরলংয়ের ভারত আক্রমণ তা আবার একটুখানি দেখেন যে তৈমুরলং 1336 খ্রিস্টাব্দে ট্রান্সঅক্সিয়ানার কেশির শেবজার নামক স্থানে জন্মগ্রহণ করেন। অতঃপর তিনি তার পিতা ছিল আমির তুর্গে, তিনি চাকতাই তুর্কি নেতা ছিলেন। সিস্তানের শাসনকর্তা জালালউদ্দিনের মাহমুদের বিশ্বাসঘাতকতায় তৈমুর একটি পা এবং আরেকটি হাত হারান। তারপরেও তিনি কি হয়ে যাননি? বিশ্বাস হারিয়ে ফেলেননি। তিনি উচ্চবিলাসী ছিলেন, তাই তিনি নিজে সমরকন্দে রাজধানী স্থাপন করে বিভিন্ন অঞ্চলগুলোকে তিনি দখল করতে সক্ষম হন। তিনি বিভিন্ন কারণে কোনো ঐতিহাসিক মনে করেন পৌত্তলিকতা বিনাশের জন্য, তারপর ভারতের অতুলনীয় ধন সম্পদ ঐশ্বর্যের জন্য তিনি উদ্যত হয়ে ভারত আক্রমণ করেন। আবার ভারতের যে ফিরোজ শাহ তুগলকের পরে যে অরাজকতার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটার জন্য তিনি কি করেছিলেন? ভারত আক্রমণ করেছিলেন। যাই হোক, এই 3টি কারণ এখানে উল্লেখ করা যেতে পারে। এই উপরোক্ত কারণের পরিপ্রেক্ষিতেই 1398 খ্রিস্টাব্দে তিনি প্রথমে তার পৌত্র
পীর মোহাম্মদকে তিনি ভারত অভিযানে প্রেরণ করেন এবং কিছুদিন পরেই তিনি কি করলেন, তৈমুরলং ভারতবর্ষে আগমন করেন এবং তিনি সিন্ধু, জিলাম, রাবি নদী অতিক্রম করে তিনি দিল্লি অভিমুখে রওনা দেন এবং সেখান হতে তিনি দিল্লির অভিমুখে যাত্রাপথে তিনি দীপালপুর, সুরাসটি বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করেন এবং যমুনা নদী অতিক্রম করে তিনি দিল্লিতে আগমন করেন। এই দিল্লিতে যে তিনি আগমন করেন তখন দিল্লির শাসক নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক এবং তার মন্ত্রী মল্লু ইকবাল তাকে বাধা দেবার জন্য অগ্রসর হয়, কিন্তু তিনি তাদেরকে পরাজিত করে, শোচনীয়ভাবে পরাজিত করে তিনি দিল্লি দখল করে নেন। পরবর্তীতে তিনি 15 দিন লুণ্ঠন, ধ্বংস এবং নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করে তিনি দিল্লি, তারপরে জাহানপানা, ফিরোজাবাদ, মিরাট প্রভৃতি অঞ্চল তিনি জনমানব শূন্য করে দেন। অতঃপর তিনি খিজির খানের উপর 1399 খ্রিস্টাব্দে তিনি খিজির খানের উপর দায়িত্ব প্রদান করে, দিল্লির দায়িত্ব প্রদান করে তিনি কোথায় চলে আসলেন? তিনি চলে আসলেন তার রাজধানী সমরকন্দে। এই যে ভারতবর্ষে আক্রমণটা আমরা পড়লাম, এরপরে দেখা যায় যে আবার দিল্লিতে নাসিরউদ্দিন মাহমুদ শাহকে বসানো হয়, আমরা তার ফলশ্রুতিতে দেখলাম। পরবর্তীতে খিজির খান নাসিরউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তিনি 1414 খ্রিস্টাব্দে তিনি কী করলেন, এই খিজির খান পুরো ভারতবর্ষকে, দিল্লি সহ, এতদিন অন্যান্য অঞ্চলে শাসন ছিলেন, এখন তিনি পুরো দিল্লি সহ পুরো ভারতবর্ষে তিনি সৈয়দ বংশে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাহলে এই ছিল আমাদের আজকে ছোট দুইটা প্রশ্ন হলেও মোটামুটি অত্যন্ত ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আমরা পড়ে ফেললাম। ইবনে বতুতা, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সম্পর্কে যা জানো লেখা এবং তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে ধারণা দাও। কারণ পরবর্তীতে আবার বলছি যে পরবর্তীতে তৈমুরলং 1399 খ্রিস্টাব্দে খিজির খানকে কেন দায়িত্ব দেন? কারণ খিজির খান তাকে ভারত আক্রমণে সহযোগিতা করেছিল এবং তারই উত্তরসূরি মাত্র 150 বছরের মধ্যেই তারই উত্তরসূরি বাবর কি করলেন, এই সালতানাতের পরিসমাপ্তি ঘটিয়ে তিনি মোগল যুগের সূচনা করলেন। কারণ বাবর ছিল এই তৈমুরলংয়েরই বংশধর। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা অত্যন্ত সহজ জিনিস আমরা পড়ে ফেলবো। তোমরা এখন এই দুইটা প্রশ্নই তোমরা পড়বে এবং আমার ধারণা তোমরা পড়লেই তোমাদের মনে থাকবে গল্পের মতো দুটা স্টোরি, আর এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আজকে এবং আগের যে প্রশ্নগুলো আছে, আমি গত ক্লাসে যে ফিরোজ শাহ তুগলক পড়িয়েছি, মোহাম্মদ বিন তুগলক পড়িয়েছি, তারই ধারাবাহিকতা কিন্তু আজকে তৈমুরলংটা আমরা পড়েছি। কারণ এই ওদের মাঝখানে একটা বাধা স্বরূপ একটা ধারাবাহিকতা চলে আসছে। দেখো আমরা দাস বংশের পরে খলজি বংশ পড়লাম, তুগলক বংশ বললাম, কিন্তু কোনো অন্য জায়গার এরাই, এই ভারতবর্ষের লোকেরাই কি করেছিল যে একজনের কাছে একজন ক্ষমতা হস্তান্তর করেছিল বা ক্ষমতা দখল করে নিয়েছিল। কিন্তু এরকম অন্য দেশ থেকে কেউ এসে যে ভারত আক্রমণ করে কার উপর দায়িত্ব প্রদান করে, এটা কিন্তু এই তৈমুরলং করেছিলেন। এই জন্য যে পুরো রাজবংশের মাঝপথে একটা কি বাধার সৃষ্টি হয়েছে বা অন্য জায়গা থেকে বিদেশি একজন লোক এসে ভারতবর্ষ আক্রমণ করে দখল করেছে। এই জন্য আমাদের তৈমুরলংটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক বাবা, সবাই ভালো থেকো এবং সবাই বাসায় মন দিয়ে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ওকে, থ্যাংক ইউ অল।